জোসেফ স্টিগলিজের এই বইটা দ্য প্রাইস অফ ইনইকুয়ালিটি এইটা ছাপা হয়েছিল হচ্ছে 2012 সালে। তো 2012 সালের বই আমি হচ্ছে এবছরই কিনছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। তখন হচ্ছে যে মানে আমি কিছুদিন আগে হচ্ছে বইয়ের দোকানগুলিতে গেছিলাম, যে ঢাকা শহরে যেগুলি ভালো বইয়ের দোকান বলা হয় আর কি, ধরেন বেঙ্গল বই, তারপর পাঠক সমাবেশ, বাতিঘর, তারপর গুলশানে বুকওয়ার্ম। তো ওগুলিতে আসলে আমি খুবই ডিসার্টেড হয়েছে যে আসলে কেনার মতো তেমন কিছু নাই। তো তখন খুঁজতে গিয়ে হচ্ছে স্টিগলিজের এই বইটা পাইছিলাম, যে বেঙ্গল বইয়ে। তো তখন এটা সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কেনা হয়েছিল, তারপরে একটু একটু করে পড়তেছিলাম। তো তারপর কিছুদিন আগে হচ্ছে গত সপ্তাহে পুরোটা পড়া শেষ হইল। তো ভাবলাম যে এই বইটা নিয়েও একটু বলি আর কি। তো স্টিগলিজ তো যারা ইকোনমিক্সে একটু পড়াশোনা করছেন বা একটু আগ্রহ আছে তাদের সবারই জানা থাকার কথা যে উনি ওই ইকোনমিক্সে যেটা নোবেল বলে আর কি, ওই 2000 সালে উনি এটা পাইছিলেন, 2000 বা 2001-এ আর কি। তো তারপর থেকে উনি হইতেছে যে আসলে বেশ কিছু বই লিখছেন, এবং বইগুলি যে লিখছেন এগুলি হচ্ছে অনেকটা বা ফর্ম অফ ওনার, আমি বলবো যে অ্যাক্টিভিজমের ঘটনা আর কি। উনি ওয়ার্ল্ড ব্যাংকেরও হেড ছিলেন কিছু সময়ের জন্য। তারপরে হইতেছে আমেরিকান গভর্নমেন্টেরও কিছু রোলে ছিলেন, স্পেশালি সম্ভবত যখন বিল ক্লিন্টন ছিল তখন উনি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছিলেন, পজিশনে ছিলেন আর কি গভর্নমেন্টের। তো এইসব কিছু মিলে ওনার প্রোফাইল তো বেশ হাই আর কি। তো এবং ওনার যে বইপত্রগুলি আছে এগুলি আসলে একটা সার্টেন, আমার কাছে মনে হয়েছে যে অ্যাক্টিভিজমের ঘটনা আর কি। উনি ইকোনমিক্সে কী করা উচিত, কীভাবে করা উচিত এইগুলি নিয়ে উনি আসলে কথাবার্তা বলছেন। তো বইটাও এরকমই। তো আমি বইটা নিয়ে কথা বলবো। এর আগে হইতেছে যে স্টিগলিজটা নিয়ে একটু কথা বলি, তারপরে অ্যাক্টিভিজমের ফর্মটা নিয়ে একটু কথা বলি, তারপরে বইটা নিয়ে একটু কথা বলবো। তারপরে প্ল্যান হইতেছে যে আসলে এটার বাংলাদেশের ইমপ্লিকেশনের জায়গাটা, মানে এটা হচ্ছে আমেরিকান ইকোনমি নিয়ে লেখা একটা বই, কিন্তু এটা তো আসলে অন্য জায়গাতেও আসলে কিছু রিলেভেন্স তো ক্রিয়েট করাই যায় আর কি। তো ওনার যে ঘটনাটা, ওই যেটা বলতেছিলাম যে উনি আসলে এক ধরনের অ্যাক্টিভিজমের ঘটনা এখানে আছে, যে উনি ইকোনমিক্সকে শুধু ওই এটা একটা একাডেমিক বই না, মানে এটা আসলে একটা পাবলিক অ্যাক্টিভিজমেরই বই। মানে উনি ইকোনমিক জিনিসগুলিকে বাদ দিয়ে দিয়েছেন তা না, কিন্তু উনি পাবলিক পড়বে, একটা কমন রিডারশিপের মধ্যে থাকবে, ওই জায়গা থেকেই উনি হচ্ছে আমার ধারণা বইটা লিখছেন আর কি। ওই যে পত্রিকায় আমাদের এখানে যেটা বলে কলাম টলাম লেখার মতো, এর চাইতে হয়তো একটু ইনডেপথ একটা ঘটনা আর কি। উনি সার্টেন জিনিসকে আসলে দেখাইতে চাইছেন আর কি এই বইটার মধ্যে। তো যেটা বলতেছিলাম যে উনি হয়তো আসলে বেসিক্যালি হচ্ছে একজন অ্যাকাডেমিশিয়ান, কিন্তু হচ্ছে উনি এই অ্যাক্টিভিজমের রোলটা প্লে করতেছেন। এইটা আসলে আমাদের সময়ে এই ঘটনাটা অনেক বেশি দেখা যাইতেছে, যে আসলে এইটা দরকার পড়ে। যেমন ধরেন কিছুদিন আগে একজনের সাথে কথা হইতেছিল যে রমিলা থাপার, উনি তো একজন হিস্টোরিয়ান, কিন্তু যখন ওই বিজেপি টিজেপি ইন্ডিয়ার এইসব কথাবার্তা আসলো তখন তো আসলে ওনার তো হিস্ট্রি কীভাবে আমরা পলিটিক্যালি রিড করব সেটার ব্যাপারেও তো উনি আসলে ভোকাল হইছেন আর কি। মানে ওনাদের যে পজিশন, একটা সেকুলারিস্ট একটা পজিশন আছে, সেটা সাফিসিয়েন্ট না হইলেও সেখানেও তো আসলে কিছু স্ট্রং পয়েন্টস আছে। এরকম স্টিগলিজেরও ব্যাপারগুলি এরকম আমার কাছে মনে হয়েছে, যে ওনারা হইতেছে অ্যাজ অ্যান অ্যাকাডেমিশিয়ান ওনারা এটা ফিল করতে পারতেছেন যে অ্যাকাডেমি ইটসেলফ ইজ নট এনাফ আর কি। বা এখানে আগে যে একটা ব্যাপার ছিল যে ধরেন একটা সত্যি কথা কেউ বললে সেটা সবাই মাইনা নিবে, এই জায়গাটা তো আসলে এখন আর ওইভাবে নাই। তো আমার মনে হয় যে অ্যাকাডেমিশিয়ান যারা আছেন ওনারা আসলে মোর অ্যান্ড মোর আসলে অ্যাক্টিভিজমের দিকে চলে আসার কথা বা ঝুঁকে পড়ার কথা। কারণ এটা ছাড়া আসলে একাডেমি আমরা একটা সময় যেভাবে ভাবতাম যে এটা খুব একটা কি বলে নিরপেক্ষ জ্ঞানতাত্ত্বিক একটা জায়গা, এই জায়গাটা একাডেমি আমার মনে হয় না যে আর কন্টেন্ট করতে পারতেছে। এইরকম একটা ব্যাপার থাকার কথা। ওই স্টিগলিজের আরেকটা ঘটনা হচ্ছে উনি বইটাতেও বলতেছিলেন যে উনি কিন্তু হচ্ছে ওই যে 19 অকুপাই ওয়াল স্ট্রিট, তারপর হচ্ছে
1% ভার্সেস 99%, এই যে ঘটনাটা, এই স্লোগানগুলি কিন্তু অনেকটা ওনার লেখার মধ্যে দিয়ে প্রথমে আসছিল আর কি। তো এইসব ব্যাপার এখানে ব্যাকগ্রাউন্ডে আসে, মানে আমি পড়তে গিয়েও খেয়াল করছি বা পড়ার সময় জিনিসটা মনে হয়েছে। তো যেটা বলতেছিলাম যে এটা তো আসলে আমেরিকান ইকোনমি নিয়ে লেখা আর কি বই, এবং ওখানের হচ্ছে লোকজনের উনি ইকোনমির ব্যাপারে কি ঘটতেছে, কি ঘটছিল, এবং ওয়ে ফরওয়ার্ড কী হইতে পারে, কিছু পলিসি সাজেশন দিছেন। তো ওনার এই পলিসি সাজেশনের জায়গাটাতে আরেকটা জিনিস মনে হইতেছিল যে কিছুদিন আগে আমি হচ্ছে ওয়াহিউদ্দিন মাহমুদের একটা বই পড়ছি, ছোট্ট একটা বাংলা বই, ওইটা নিয়েও আমি বলছিলাম, আমি কমেন্টে একটা লিঙ্ক দিব না। তো ওইখানে ওই বইটার ব্যাপারে, রিভিউর ব্যাপারে আমার কথা আসলে হচ্ছে যে ওয়াহিউদ্দিন মাহমুদ হচ্ছে পলিসি সাজেশন দিচ্ছেন, এবং পলিসি সাজেশন ইটসেলফ আসলে তেমন কিছু মিন করে না। এটা যদি কোনো পলিটিক্যাল বেইজের উপর না থাকে, কোনো কনটেক্সটের উপর না থাকে, উল্টা বরং এগুলি পলিসি দেখা যায় যে মানে হিতে বিপরীত হইতে পারে। একটা ভালো পলিসি কিন্তু আপনার পলিটিক্যাল উইলিংনেসের জায়গাটাতে যদি সমস্যা থাকে, সেটাতে ভালো পলিসিও খারাপ হয়ে যেতে পারে আর কি। আর খারাপ পলিসি তো আছেই। তো এখানেও আমার মনে হচ্ছে স্টিগলিটজটা পড়তে গিয়ে অনেকে হইতেছে ওনার পলিসি সাজেশন, যারা অ্যাকাডেমিশিয়ান আমাদের এখানে, ওনারা হয়তো পলিসি সাজেশনগুলির দিকে জোর দিবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে বেশি লেস এফেক্টিভ ঘটনা হবে আর কি, এই বইটা থেকে যদি ওই জিনিসটা ডিরাইভ করা হয়। তো ওই এমনিতে স্টিগলিটজ তো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের লোক, এবং উনি হইতেছে যে গভর্নমেন্ট পলিসি কী হবে, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি কী হওয়া উচিত, এইসব নিয়েই আসলে ওনার কাজ বাজে আর কি। তো এইখানে আমার ওনার যে জিনিসটা মাথায় রাখা উচিত বা পড়তে গিয়ে আমার প্রথমেই মাথায় আসছে যে উনি কিন্তু আসলে কোনো পলিটিক্যাল ইকোনমির কোনো বই লিখতেছেন না, উনি কিন্তু ওই যে ক্যাপিটালিস্ট ফ্রেমওয়ার্ক যেটা আছে, উনি কিন্তু মার্কেট ইকোনমির মধ্যেই অপারেট করতেছেন আর কি, যে মার্কেটটাকে কিভাবে ভালো করা যেতে পারে, মার্কেটটাকে কিভাবে কি বলে যে ফাংশনিং রাখা যেতে পারে, যেখানে সবার ইকুয়াল চয়েস থাকবে, এই জায়গাগুলি নিয়ে উনি কথা বলছেন। এখন বাংলাদেশে তো আসলে প্রিডমিনেন্টলি এখানে হচ্ছে যারা একাডেমিরও লোক এবং যারা ইন্টেলেকচুয়াল লোক, ওনারা তো মার্কসিস্ট, এবং এই মার্কসিস্ট জায়গা থেকে তো আসলে এই ধরনের টেক্সটগুলিকে বেশ একটু মানে কি বলবো যে বাতিলই করে দেওয়া হয়, যে ওনারা তো আসলে কোনো পলিটিক্যাল আলাপ করতেছেন না। কিন্তু স্টিগলিটজের এই বইটা এই জায়গাটা ইম্পর্টেন্ট, উনি হইতেছে দেখাইছেন ইকোনমিকে বেস করছেন, ইকোনমিকে বেস করে উনি বলতেছেন যে এটা কীভাবে পলিটিক্যাল জায়গাটাকে এফেক্ট করে, এবং পলিটিক্যাল জায়গাটাও কীভাবে আসলে ইকোনমিটাকে এফেক্ট করে। তো উনি ওনার এই যেহেতু এই জায়গাটা নিয়েই আমার মনে হইতেছিল যে কেইনসের কথা তো আসছেই, উনি খুব কমই আনছেন, কিন্তু উনি যে ফ্রেমওয়ার্কটার মধ্যে কাজ করতেছেন সেটা তো আসলে কেইনসের একটা ফ্রেমওয়ার্কের জায়গাগুলির সাথে অনেক বেশি রিলিভেন্ট আর কি। কিন্তু একাডেমিতে, বাইরের একাডেমিতে হয়তো এই ঘটনা থাকতে পারে, কিন্তু বাংলাদেশে এই ধরনের লেখা আমার খুব বেশি চোখে পড়ে না, যে কেইনসের সাথে মার্কসের ইকোনমির একটা যোগাযোগের একটা ব্যাপার আছে। যোগাযোগের ব্যাপারটা কীরকম, পরবর্তীতে হইতেছে যে যখন যেগুলি আমরা কমিউনিস্ট দেশ পাইছি, এগুলো তো ফুললি কন্ট্রোলড বাই হচ্ছে গভর্নমেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটিগুলি। আর এখানে কেইনসেরও কিন্তু যে ওই 1930-এর যে রিসেশনটা, সেটার ব্যাপারে ওনার যে সাজেশনগুলি ছিল, সেখানে কিন্তু ওনার মেইন ফ্যাক্টর ছিল হচ্ছে গভর্নমেন্ট ইন্টারভেনশন, যে গভর্নমেন্টটি স্পেন্ড করবে এবং গভর্নমেন্টটি স্পেন্ডিংয়ের হচ্ছে একটা মানে ইকোনমিতে যে এক ধরনের ইয়ের ব্যাপার আছে, মানে স্টেগনেন্টের ব্যাপার আছে, সেটা কাইটা যাবে, লোকজনই স্পেন্ডিং করতে থাকবে, সাপ্লাই বেড়ে যাবে, এবং হচ্ছে জিনিসগুলি খুব মানে ইকোনমি আবার একটা ইয়ের মধ্যে চলে আসবে, একটা ফ্লোর মধ্যে চলে আসবে। তো এখানে আমি মার্কসের সাথে বলতেছি যে মার্কসের যে ধরেন মার্কসিস্ট কান্ট্রিগুলিতে, কমিউনিস্ট কান্ট্রিগুলিতে আমরা যে ইকোনমিটা পাইছি, সেটা ফেলিওরই হয়েছে, এবং ওই ফেলিওরটা কিন্তু আসলে আরেকবার হইতেছে যে একটা ঝামেলাই তৈরি করছে, যে আসলে ওই
মিল্টন ফ্রিডম্যানরা যেটা বলছেন যে মার্কেট এমনিতেই কাজ করে, বরং মার্কেটকে কন্ট্রোল করতে গেলে মুশকিল হয়। তো এইটার খুব ভালো এই সমালোচনা করছেন হচ্ছে, এবং খুব স্ট্রংলি দেখাইছেন স্টিগলিস যে এটা আসলে ভুয়া কথা। এইভাবে আসলে মার্কেটের পলিসিগুলি আসলে মার্কেটকে কন্ট্রোল করে আর কি। তো এই মার্কস এবং কেইনসের আমার মনে হয় যে একটা কি বলবো, যে একটা কম্পারিজনের জায়গা না, কিন্তু ওনাদের মানে মার্কসিস্ট কান্ট্রিগুলিতে, ইকোনমিগুলিতে গভর্নমেন্ট কীভাবে ইন্টারফেয়ার করছে আর কেইনস কীভাবে বলছেন ইন্টারফেয়ার করতে মার্কেটে, এই জায়গাটাতে আমার মনে হয় যে একটু মিল অমিলের ব্যাপারগুলি খেয়াল করলে কিছু ইন্টারেস্টিং ফাইন্ডিংস পাওয়া যেতে পারে। কেইনসের যে ঘটনাটা ছিল এবং এটার পরবর্তীতে আসলে স্টিগলিসের যে ঘটনাটা, সেটা হইতেছে তো যে যে পলিসিগুলিকে, গভর্নমেন্ট পলিসিগুলিকে সোশ্যালি এফেক্টিভ করে তুলতে হবে এবং এমন পলিসিগুলি নিতে হবে যেটা আসলে গ্রোথটাকেই শুধু এক্সিলারেট করবে না, বরং হচ্ছে কোয়ালিটি অফ গ্রোথটাকে ইনশোর করবে। বাংলাদেশে এই ধরনের চিন্তা আসলে কখনো কোনো কেউ করছেন কি না, মানে অন্তত যারা ক্ষমতার জায়গাগুলিতে ছিলেন। আমার একটা ধারণা, মানে যদিও আমি খুব ডিটেলি স্টাডি করি নাই, আমার ধারণা এস এম কিবরিয়া যখন অর্থমন্ত্রী ছিলেন ওই যে 96-এর দিকে, তখন ওনার মনে হয় যে এই ধরনের একটা চেষ্টা ছিল যে আপনি দেখবেন যে যে জায়গাগুলি আসলে যেটা সোশ্যালি এফেক্টিভ হইতে পারে আর কি, এই ধরনের কিছু পলিসির জায়গায় নিয়ে আসা। সাইফুর রহমান যখন ছিলেন বা অন্য পরে যারা আসছেন, ওনারা তো আসলে ভ্যাট ট্যাক্সের জায়গাতে শুধুমাত্র গভর্নমেন্টের রেভিনিউ বাড়ানোর চিন্তাগুলি করছেন, এক্সপেন্ডিচারগুলিকে বাড়াইছেন, কিন্তু এটা সোশ্যালি কীভাবে এফেক্টিভ হইতে পারে, গভর্নমেন্ট ইনভেস্টমেন্টগুলি কীভাবে হইতে পারে, এই জায়গাগুলিতে আমার মনে হয় না যে বাংলাদেশের খুব তেমন কোনো ফাইন্যান্স মিনিস্টার খুব বেশি কন্ট্রিবিউট করছেন আর কি। তো এটা তো আসলে পলিসি লেভেলের বই, যেটা বলতেছিলাম। তো স্টিগলিস আসলে যেটা সবচেয়ে ফ্যাসিনেটিং লাগছে বইটাতে, সেটা হইতেছে যে আসলে এখানে প্রচুর স্টাডি আছে, মানে হাজার হাজার, মানে বলা যায় আর কি, যদি বলতে হয় যে উনি হচ্ছে একটা পয়েন্টের কথা বলছেন এবং সেই পয়েন্টটাকে হচ্ছে এই রিলিফেন্ট কি স্টাডি হয়েছে এবং কি রেজাল্ট আসছে সেটা দিয়ে উনি প্রুফ করছেন আর কি। তো এই জিনিসটাই সবচেয়ে ইন্টারেস্টিং। আমরা তো আসলে এখন বাংলাদেশে কথা বলতে গেলে অনেক কিছু হইতেছে যে ফ্যাক্ট বেস কথা বলতে পারি না, কারণ হইতেছে এখানে যে ফ্যাক্টগুলি আছে, ডেটাগুলি আছে, অনেক ক্ষেত্রে তো নাই, এবং হচ্ছে যেই ক্ষেত্রগুলিতে আছে এগুলি আসলে বেশ মানে সমস্যাজনক রিসার্চ ঘটনাগুলি আছে আর কি। তো আমি ওনার তো আসলে বইটাতে উনি আসলে ইনইকুয়ালিটিটাকেই ফোকাস করছেন। আমি যদি বলি মেনলি 3টা পয়েন্ট আমি হাইলাইট করতে পারি। সেটা প্রথম কথা, উনি বলতেছেন যে আসলে মানে এখানে আমেরিকাতে একটা ইনইকুয়ালিটি আছে, এবং যে ইনইকুয়ালিটিটা আছে সেটা মানে অনেক বেশি ডেঞ্জারাস একটা পর্যায়ে আছে। 1%-এর হাতে হচ্ছে সব একটা রিসোর্স জমা হচ্ছে এবং জমা হইতেই আছে, এবং এইটা হইতেছে যে মানে কি বলে যে এটা এমন একটা সিস্টেমের ভিতর দিয়ে অপারেট করতেছে যেটাকে আসলে নড়ানো খুব কঠিন কাজ আর কি। এখানে শেষের দিকে উনি এই কথাটা বলছেন যে আসলে ওনার মূল যে ফোকাসটা, যে মার্কেট সব কিছু ঠিক করে ফেলবে, এই ধারণাটা আসলে ভুল। মানে বরং মার্কেট আসলে চলে হইতেছে কিছু গভর্নমেন্ট পলিসি দিয়ে। ওই পলিসির জায়গাগুলিতে যদি ঠিক না করা যায়, তাইলে আসলে ইনইকুয়ালিটি কমার কোনো কারণ নাই আর কি। আর সেকেন্ড পয়েন্টটা হইতেছে যে ইনইকুয়ালিটি একটা হচ্ছে ইকোনমিক ঘটনা, কিন্তু এটা অপারেট করে কিন্তু পলিটিক্যালি, কালচারালি। মানে এমন একটা ধরেন যাদের কাছে 1%-এর যে 1%-এর কাছে ক্যাপিটাল আছে, ওনারা কিন্তু হচ্ছে যে লবিং করে পলিটিক্যাল জায়গাগুলিতে ইনফ্লুয়েন্সিয়াল হইতে পারে, এবং এমন সব পলিসি ওনারা ডিজাইন করতে পারে যে ডিজাইনগুলি দিয়ে আসলে ওনাদের ফেভারেই কাজ করে। এবং শুধুমাত্র সেটা না, এই যে ধরেন ওনারা যে মিডিয়াগুলি কন্ট্রোল করে, সে কন্ট্রোলের ভিতর দিয়ে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়, এমন একটা জায়গা তৈরি হয় যে যাতে করে ভুল জিনিসটা ঠিক মনে হইতে থাকে আর কি। ধরেন কর্পোরেট ট্যাক্স খুব খারাপ জিনিস,
এটা মনে হইতে থাকে। কারণ কর্পোরেট ট্যাক্স হইলে তো আসলে যারা বড় বড় মালিকরা আছেন ওনারা হচ্ছে করবেন না, এখানে ইনভেস্ট করবেন। ইনভেস্টমেন্ট না করলে তো আসলে কমে যাবে, জব সিকিউরিটি কমে যাবে, জব টপ হবে না, এরকমের একটা জিনিস ক্রিয়েট করা আছে। অথচ ঘটনা হইতেছে যে এজিউম করা হয় যে এখানে একটা ট্রিকল ডাউন এফেক্ট হবে, কিন্তু হুইচ মানে কখনোই ঘটে না আর কি। বরং দেখা যায় এই যখন বাংলাদেশের কনটেক্সটে বলেন, যখন ট্যাক্সের জায়গায় হচ্ছে ভ্যাট এর আওতা বাড়ানো হয় তখন হইতেছে যে সব হচ্ছে ধনী গরিব সবাইকেই হচ্ছে ভ্যাটের টাকাটা দিতে হয়, মানে বরং নিচ থেকে টাকা উঠে উপরের দিকে যাইতেছে, উপর থেকে টাকা নাইমা আসলে নিচের দিকে আসে না আর কি। তো এক নম্বর ঘটনা হচ্ছে যে মার্কেট সব কিছু ঠিক করে ফেলবে, এটা খুবই ভুল ধারণা। স্টিগলিস এটা অনেকভাবে প্রমাণ করছেন যে আসলে ইন্টারভেনশন একটা রোল আছে এবং অনেক বড় একটা রোল আছে আর কি। সেকেন্ড ঘটনা হইতেছে যে ইনইকুয়ালিটি একটা ইকোনমিক ঘটনা হইলেও এটা পলিটিক্যালি অপারেট করে। পলিটিক্যাল জায়গাটা যদি ঠিকমতো ফাংশন না করে তাইলে হইতেছে যে ইনইকুয়ালিটি আরও বাড়তে থাকবে, ডেমোক্রেসি মানুষের পার্টিসিপেশনের ঘটনাটা আরও কমতে থাকবে। থার্ড একটা ঘটনা হইতেছে উনি যেটা বলতেছিলেন, যেটা নিয়ে আমি আসলে কিছুটা ডাউটফুল ছিলাম আর কি, এবং অনেকেই আমার ধারণা ডাউটফুল। উনি দেখাইতেছেন যে আসলে ইনইকুয়ালিটির কারণে ব্যাপারটা আসলে ইনএফিসিয়েন্সিও গ্রো করে, মানে এবং যে গ্রোথটা হয় সেটা সাস্টেনেবল হয় না। মানে ধরেন এই যে বাবল ক্রিয়েট হচ্ছে কিছুদিন পরে পরে, এবং এইগুলিকে যখন আমেরিকার কথাই বলতেছে, এবং এই বাবলগুলিকে যখন উদ্ধার করতেছে গভর্নমেন্টের টাকা দিয়ে, ওই টাকার ট্যাক্স তো আসলে লোকজনই দিচ্ছে। এইভাবে মানে এমন একটা ইনএফিসিয়েন্সি ক্রিয়েট হচ্ছে ইনইকুয়ালিটির ভিতর দিয়ে, যেখানে আসলে সবাই কন্ট্রিবিউট করতে পারতেছে না। তো এই হচ্ছে তিনটা একদম মেজর ওনার আর্গুমেন্ট আর কি, আমি যেটা খেয়াল করছি। আর আইডিয়া হিসাবে যদি বলি, আইডিয়া হিসাবে আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে, যেটার উপর উনি জোরও দিচ্ছেন, সেটা হচ্ছে রেন্ট সিকিং বলে একটা আইডিয়া। উনি দেখাইছেন যে আসলে এই সময়ে যারা এই 1% লোকজন হচ্ছে, ওনারা হচ্ছে গভর্নমেন্ট কানেকশন ছাড়া ওনাদের পক্ষে টাকা কামাই করা সম্ভব না। বাংলাদেশেও দেখবেন যে আসলে যারা হইতেছে যে ওই ইয়েগুলার হচ্ছে আপনার কন্ট্রাক্টগুলি পাইছে, ইলেকট্রিসিটির কন্ট্রাক্টগুলি পাইছে আর কি, তারাই কিন্তু আসলে বড় লোক হয়েছে আর কি। এবং ওনারা হচ্ছে কি বসে বসে হচ্ছে এই যে ইলেকট্রিসিটির দাম বাড়তেছে, সেই দাম যে আমরা পেমেন্ট করতেছি, এটা আসলে তো গভর্নমেন্টের কাছে যাচ্ছে না, যাচ্ছে হচ্ছে কিছু ওই ওনারদের কাছে, যারা হচ্ছে ওই জায়গাগুলিকে ওন করেন, ইলেকট্রিসিটির প্ল্যান্টগুলিকে ওন করেন, এবং ওখানে বসে বসে হচ্ছে কুইক রেন্টালের আমরা শুধু টাকা দিয়ে যাচ্ছি আর কি। এবং এটা তো একটা আমেরিকার ক্ষেত্রে যেটা হচ্ছে, যারা হচ্ছে ডিফেন্স কন্ট্রাক্টগুলি পাইতেছে, তারাই হইতেছে যে এইভাবে একটা রেন্ট সিকিং ঘটনা ঘটতেছে আর কি, যারা শুধুমাত্র ভাড়া তোলার ভিতর দিয়ে কাজ করতেছে। এবং ইকোনমিতেও যদি দেখেন, বাংলাদেশেও এই ধরনের আমি খেয়াল করি আর কি, বা অন্যরাও খেয়াল করবেন, সেটা হইতেছে যে এখানে যে প্রফিট মার্জিনটা তৈরি হইতেছে, সে প্রফিট মার্জিনটা তৈরি হইতেছে আসলে হইতেছে যে, এবং সেটার কোনো সোশ্যাল কন্ট্রিবিউশন নাই। মানে আপনি টাকা ইনভেস্ট করতেছেন, সেটা কোনো ব্যবসায় খাটতেছে না, আপনি হয়তো ব্যাংকে রেখে সুদ পাইতেছেন, আপনি অ্যাসেট রাখতেছেন, অ্যাসেটের ভ্যালু বাড়তেছে, স্টকের ভ্যালু বাড়তেছে, সরি। তো এইরকমভাবে যে প্রফিটটা জেনারেট হচ্ছে, সেটা আসলে কোনো সোসাইটিতে কোনো কন্ট্রিবিউশন করতেছে না। এখানে একটা ক্যাপিটাল গেইন হইতেছে, যে ক্যাপিটালের উপরে ক্যাপিটাল গেইন হয়ে যেতেছে, কিন্তু এইটার কোনো যদি সোশ্যাল কন্ট্রিবিউশনের জায়গাতে যান, সেটা আসলে দিনকে দিন কমতেছে, মানে এর একদম জিরো লেভেলেও চলে যেতেছে আর কি। যে আপনি এই জায়গাগুলি একটা মানে বড় ধরনের ঘটনা। উনি যে এই ঘটনাটা রেন্ট সিকিংয়ের যে আইডিয়াটা, এটা আমার কাছে বইয়ের একটা কোর আইডিয়া মনে হয়েছে। আর সেকেন্ড যে ঘটনাটা যেটা বলতেছিলাম, যে উনি আসলে দেখাচ্ছেন ইকোনমিক্স এবং পলিটিক্স কীভাবে কানেক্টেড ঘটনা আর কি। এখানে যদি 1%-এর হাতে যদি সম্পদ জমা হইতে থাকে, বাকি 99% আসলে তো খরচ করেই কুল পায় না, বরং উল্টা লোন নিয়ে চলতে হয়, তখন ওনাদের তো আসলে সম্পদ বাড়ে না, বরং ওনাদের সম্পদ কমতেই থাকে, এবং এই সম্পদটা আসলে 1%-এ গিয়ে জমা হইতে থাকে। এবং যখন এই 1%
1% কাছে টাকাগুলি জমা হয়, ওনারা করে কি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে জায়গাগুলিকে ইউজ করে এবং ওনারা মোর ফেভারেবল পলিটিক্যাল সিচুয়েশন তৈরি করে। উনি একটা টার্ম বলতেছিলেন ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এটা 1 person 1 ভোট না হয়ে গেছে হচ্ছে আসলে $1 1 ভোট। মানে যার কাছে টাকা আছে সেই হচ্ছে ডেমোক্রেটিক সিস্টেমটাকে ইয়ে করতে পারতেছে, ইনফ্লুয়েন্স করতে পারতেছে। তো এইগুলি তো আসলে এক ধরনের নোন কথাবার্তা, কিন্তু উনি যেটা করছেন সেই জায়গাগুলিকে উনি হচ্ছে দেখাইছেন আর কি, যে আসলে এই জিনিসগুলি আমরা হয়তো ভাবতেছি যে এরকম, আসলে ঘটনাটা তার চাইতে মানে এবং ডেটা দিয়ে উনি জায়গাগুলিকে প্রুফ করছেন আর কি, এবং সেটার বেসিসে উনি হচ্ছে পলিসি সাজেশনগুলি রাখতেছেন। যেমন আপনার ডেটার কথা যদি বলেন, সেটা হচ্ছে ওই ইনইকুয়ালিটি মাপার একটা উপায় তো হচ্ছে জিনি কোএফিসিয়েন্ট আর কি। তো জিনি কোএফিসিয়েন্টে যদি হচ্ছে 0.3 থাকে তাইলে আশেপাশে থাকে, তার মানে মোরলেস এটা ধরে নেওয়া যায় যে একটা ওই রাষ্ট্রে হচ্ছে একটা ইকুয়ালিটি আছে। আর যদি 0.5 থাকে তাহলে সেটা হচ্ছে খারাপ। তো উনি 2012-তে দেখাইতেছিলেন যে আমেরিকাতে আসে হচ্ছে 0.48% জিনি কোএফিসিয়েন্ট, তার মানে একদম খুব ক্লোজ টু খারাপ আর কি। আর হইতেছে যে এটারই যখন একটা পাবলিক সার্ভে হচ্ছে, তখন পাবলিক সার্ভেতে লোকজন দেখা যাচ্ছে বলতেছে যে আসলে না, আমেরিকান ইনইকুয়ালিটি মনে হয় এত খারাপ না, এবং একটা আন্দাজে এরকম একটা ধারণা আসছে যে 0.37%-এর মতো, এরকম একটা ধারণা আসে। তার মানে হইতেছে কি যে পারসেপশনের জায়গাটা হচ্ছে কিন্তু মানে উল্টায় দেওয়া হচ্ছে আর কি, যে যতটা খারাপ আসলে আমরা দেখতেছি না। যেমন ধরুন বাংলাদেশের কথাই বলেন, জিনিসপত্রের দাম মানে যে পরিমাণে একটা অবস্থায় গেছে, আমরা তো আমি গেস করি ইকোনমিক্যাল ডেটা যেহেতু নাই, একটা প্রিডিকশন দিয়েই ধরে নিতে হয় যে আমরা খুব ক্লোজ টু এক্সপ্লোড আর কি। মানে এটা মানে বাংলাদেশের ইকোনমি জাস্ট একটা কিনারার মধ্যে দাঁড়ায় আছে। এটা অনেকে হয়তো প্রিডিক্ট করতেছেন, কিন্তু এটা যেহেতু সরকারি সব ডেটাই ভুল, এই ডেটা দিয়ে তো আসলে কিছু প্রমাণ করা যাচ্ছে না। তো কিন্তু আপনি যদি সাধারণ মানুষকে দেখেন, ওনারা কিন্তু হইতেছে ওই যে ফেসবুক দেখেন বা হচ্ছে আপনি পত্রিকার পাতা দেখেন, এক একটা ফার্ম হচ্ছে বিশাল প্রফিট করতেছে, এই উন্নয়ন প্রজেক্ট হচ্ছে, এই পদ্মা সেতুর স্প্যান বসে যাচ্ছে, এই রেল লাইন বসে যাচ্ছে, এগুলি হইতেছে খবর। এখন আপনি যদি কাউরে জিজ্ঞেস করেন দেশের অবস্থা কি মনে করেন, তো যারা পত্রিকা দেখতেছে, যারা পত্রিকা পড়তেছে, টিভি দেখতেছে, ফেসবুকে ইন্টারাক্ট করতেছে, ওরা বলবেন না খুব বেশি খারাপ মনে হয় না। কারণ হচ্ছে কি, খারাপ এই যে পারসেপশনের জায়গাটা, সেটাকে কন্ট্রোল করে রাখা হয়েছে। তো এইরকম উনি হইতেছে যে বইটাতে স্টেপ বাই স্টেপ ঘটনাগুলিতে গেছেন, এবং আমার কাছে খুবই রিভিলিং মনে হয়েছে আর কি জিনিসটা। এবং এইভাবে যদি জিনিসটা মানে ক্লিয়ার করা যায়, তাইলে মানে আমার ধারণা যে কোনো ঘটনার জন্য, শুধু ইকোনমিক্স বলে না, যে কোনো জায়গাতেই এই যে পার্ট বাই পার্ট জিনিসগুলিকে মানে আলাদা করা এবং খোলাসা করা, এই প্র্যাকটিসটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা এখানে ঘটছে আর কি। তো আমি বলতেছিলাম যে এখানে প্রচুর কেস স্টাডি আছে, মানে কেস স্টাডিগুলোই আসলে আলাদা একটা ইন্টারেস্টিং ঘটনা আর কি। আমি যেমন 2-3টা কেস স্টাডির কথা বলি। একটা আছে যে আমি খুব দাগায় রাখছি, এবং এটা তো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। এটা 129 নম্বর পেজে আছে, যে এরকম একটা স্টাডি, যে স্টাডিতে দেখা যাইতেছে যে আসলে ডিপার্টমেন্টাল স্টোর থেকে যখন বের হইতেছে, তখন অনেকে হইতেছে যে একদম পয়সা মনে রাখে কোনটার দাম কত। আবার আরেকটা গ্রুপ আছে যারা আসলে মানে মনেও রাখে না আসলে কত টাকা দিয়ে কিনছে। তো উনি বলতেছিলেন যে এটা দেখা যায় যে যারা ইকোনমিক্যালি একটু খারাপ অবস্থায় আছে, তাদেরকে হচ্ছে ওই টাকা পয়সার কথাগুলি মনে রাখতে হয়। কারণ তখন হয়েছে কি যে ওনাদের আসলে যা চিন্তা ভাবনার ক্ষমতা আছে, সেটা তো ওনার ডেইলি লাইফ এর মধ্যেই আসলে খরচ করে শেষ করে ফেলতে হচ্ছে। এইভাবে যে একটা ঘটনা যে গরিবরা আসলে জিনিসপত্রের দাম মনে রাখতে বাধ্য, এটা নিয়ে চিন্তা করতে বাধ্য, তখন সে তো আর আসলে অন্য কিছু নিয়ে চিন্তা করতে পারবে না। এই যে একটা সাইকোলজিক্যাল এফেক্ট, সেটারও তো একটা আসলে ভ্যালু আছে, এবং এটা কম একটা ঘটনা না আর কি। মানে উনি জিনিসটাকে স্টিগলিটজ ঘটনাকে শুধু ইকোনমিক আর পলিটিক্যাল ঘটনাও রাখেন নাই, সেটা যে কালচারালি কীরকম আর আসলে ডিভাস্টেটিং, সেটার কথাও বলছেন। আরেকটা আছে, উদাহরণ আছে হচ্ছে ইন্ডিয়ার ব্যাপারে। ইন্ডিয়ায় তো জাতপাত প্রথা প্রচুর আছে আর কি। তো এইরকম 2টা গ্রুপকে একটা টাস্ক করতে দেওয়ার জন্য
দেওয়া হয়েছে আর কি, যে একটা আপার ক্লাস আর একটা লোয়ার ক্লাস মানে কাস্টের লোকজন আর কি। তো দেখা গেছে যখন ওনাদেরকে বলা হয় নাই যে কে আপার কাস্টের বা কে লোয়ার কাস্টের, তখন দুইটা গ্রুপই মোটামুটি কাছাকাছি সেম জিনিসই প্রডিউস করছে আর কি ইন টার্মস অফ কোয়ালিটি। কিন্তু যখন বইলা দেওয়া হয়েছে লোয়ার কাস্ট গ্রুপটাকে, তোমরা কিন্তু লোয়ার কাস্টের লোক, তোমাদের কিন্তু ওরা কিন্তু ব্রাহ্মণ, তো তখন দেখা গেছে যে ওদের যে প্রোডাক্টিভিটির জায়গা ছিল, কোয়ালিটির জায়গা ছিল, সেটা আরেক ধাপ কমে গেছে। কারণ তাদের মনের মধ্যে তখন ওইটা চলে আসছে যে আমরা তো লোয়ার কাস্টের লোকজন, আমাদের কিন্তু একটু লো পারফর্ম করতে হবে। তো এইরকম একটা ঘটনা আর কি। এবং এগুলি তো আসলে উনি মানে বইয়ের যা পেজ আর কি, মানে এর অ্যাটলিস্ট 1/3 হচ্ছে আসলে রেফারেন্সে এই জিনিসগুলি নিয়ে উনি ডিটেল বলছেন আর কি। বইটা যদি হয় 350 পৃষ্ঠা, আর এই মানে 500 পৃষ্ঠা 150 পৃষ্ঠাই হইতেছে যে আসলে এই রেফারেন্সগুলি। তো এইগুলি আসলে একটা মানে ইন্টারেস্টিং ঘটনা আর কি। আরেকটা জিনিস উনি বলতেছিলেন, রিসেশনের সময় আগে দেখা যেত যে আসলে বড় বড় কোম্পানিগুলির হইতেছে যে প্রফিট কমতো, কারণ হইতেছে কি ওনারা তো তখন মানে কিছু লোক ধরে রাখতে হইতো, মানে লস হইলেও বেতন তো দিতে হইতো। কিন্তু এখন যখন রিসেশন হয় তখন দেখা যায় যে কোম্পানিগুলির প্রফিট আরও সাই করে বাড়া যায়। কারণ কি? কারণ হচ্ছে রিসেশন হবে এর আগেই হচ্ছে জব কাট করা শুরু হয়ে যায় আর কি। এবং হচ্ছে এফিসিয়েন্সির নামে এমন এক ধরনের ঘটনা ঘটে যাতে করে প্রফিটেবিলিটি আরও বাইরা যায় আর কি। আপনি এখন জব কাট করলে তো প্রফিট বাড়বেই আর কি। তো এখানে যে হিউম্যানিটেরিয়ান জায়গাগুলি এন্টারপ্রাইজগুলির মধ্যে, এটাও আসলে কমতেছে। উনি একটা সাজেশন রাখতেছিলেন যেটা হচ্ছে যে আমাদের এখানে যে ঘটনাটা ইকোনমিতে দেখা যায় সেটা হচ্ছে যে আমরা হচ্ছে লেবার ইন্টেন্সিভ থেকে ক্যাপিটাল ইন্টেন্সিভে যাওয়ার চেষ্টা করি, যেমন হিউম্যান ডিপেন্ডেন্সি যেটাতে কমানো যায়। কিন্তু আমাদের আসলে চেষ্টা করা উচিত যেটাতে আসলে রিসোর্স ডিপেন্ডেন্সি কমানো যায় আর কি। ক্যাপিটাল ডিপেন্ডেন্সিটাও আসলে এটা এখানে কনসিডারেশনের মধ্যে থাকতে পারে আর কি। তো বইটার হচ্ছে যে ওভারঅল আমার কথা হইতেছে যে আসলে এক মানে যে স্টাডিগুলি উনি শো করছেন সেটা আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপার ছিল। রেন্ট সিকিংয়ের আইডিয়াটা ইন্টারেস্টিং ছিল যেভাবে উনি ইয়ে করছেন। আর বাংলাদেশের কথা যদি বলেন, আসলে তো এই কথার ফাঁকেই বলা হয়েছে কিছু, সেটা হচ্ছে যিনি কোএফিশিয়েন্টে বাংলাদেশের অবস্থা হইতেছে আসলে 0.57, মানে যেটা 0.5 হলে হচ্ছে হাইলি ইনইকুয়ালিটির সমাজ বইলা ধারণা করা হয় আর কি। তো আমার ধারণা বাংলাদেশের যিনি কোএফিশিয়েন্ট আরও খারাপ, মানে কারণ হইতেছে যে এখানে ডেটা ডিপেন্ডেন্সিটা হচ্ছে সবচেয়ে রিস্কি ঘটনা। বাংলাদেশের জনসংখ্যা দেখবেন যে বাস্তবে যা আছে খাতায় আরেকটা আছে আপনার, কারণ হইতেছে যে আপনার কি বলবো যে জিডিপি পার ক্যাপিটা বাড়ায় দেখাইতে হবে, এই জন্য জনসংখ্যা কমায় দেখা হয়। তো নানান ধরনের আপনার যদি ডেটা ডিপেন্ডেন্সিতেই ঘাপলা থাকে, আপনি তো আসলে বাংলাদেশে এরকমের ইকোনমিক স্টাডি করাটা খুবই ভুল একটা ঘটনা হবে আর কি। আর একটা থার্ড ঘটনা হইতেছে যে মানে প্রথম কথা যেটা বললাম যে বাংলাদেশের ইনইকুয়ালিটির কথা বললে আসলে খুবই খারাপ অবস্থা। এবং এটা মানে কি বলবো যে এখানে উনি শেষ দিকে একটা বলতেছিলেন যে উনি অনেক ডেভেলপিং সোসাইটিতে দেখছেন যে আসলে দুইটা আলাদা আলাদা সমাজ, একটা সমাজে সবাই সব কিছু পাচ্ছে, আরেকটা সমাজে কেউ কিছু পাচ্ছে না। এবং উনি ভয় পাইতেছেন যে আসলে আমেরিকার সমাজটা ওই রকম হয়ে যাবে। তো উনি যে সমাজের যে দোতলা সমাজের উদাহরণ দিতেছিলেন সেটা আসলে আই গেস যে ওটা আসলে বাংলাদেশের সমাজ আর কি। এবং এটার অবস্থা ইনইকুয়ালিটি, এবং উনি যেভাবে বলতেছিলেন যে আসলে ওইখানে যে ঘটনাটা হচ্ছে সমস্যা, যে হচ্ছে ইকোনমিক ইনইকুয়ালিটিটা হচ্ছে পলিটিক্যাল ইনইকুয়ালিটিতে কনভার্ট হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় যে উল্টাটা কিছুটা, যেমন হইতেছে এখানে পলিটিক্যাল যে ইয়েটা মানে নন ডেমোক্রেটিক হওয়াটা, সেটা হইতেছে ইকোনমিক্যালি একটা গ্রুপ অফ পিপলকে প্রিভিলেজ দেওয়া হচ্ছে। এবং এই দেওয়ার মাধ্যমে হইতেছে এখানে একটা সোসাইটি তৈরি হয়েছে, আপার ক্লাস সোসাইটি তৈরি হয়েছে, যারা হইতেছে যে সবসময় জাত প্রথা বলেন, পলিটিক্যাল পাওয়ার বলেন, ইকোনমিক জায়গা তো আছেই, এই তিনটা মিলে বরং আসলে এখানে বাংলাদেশের ইনইকুয়ালিটিটা তৈরি হয়েছে। আর এই ইনইকুয়ালিটিটাকে আপনি হচ্ছে ডেটা দিয়ে জাস্টিফাই করাটা কঠিন।
এই দুইটা হচ্ছে আমার পয়েন্ট বাংলাদেশের ক্ষেত্রে। আর থার্ড যেটা প্রথমেও বলতেছিলাম যে এখান থেকে যদি স্টিগলিস যে ইয়েগুলির কথা বলছেন, রিফর্মগুলির কথা বলছেন, যে পলিসি সাজেশনগুলির কথা বলছেন, এগুলি বাংলাদেশের ক্ষেত্রে আসলে খুব কমই খাটবে, অনেক কিছুই হয়তো খাটবে। আবার কিন্তু এটা ডিপেন্ড করবে পলিটিক্যাল কনটেক্সটের উপরে। যেমন উনি একটা এখন পাগলের শাঁখো নাড়ানোর মতো হয়ে যেতে পারে, উনি একটা পলিটিক্যাল রিফর্মেরও সাজেশন দিয়েছিলেন। উনি বলছিলেন যে অস্ট্রেলিয়াতে প্রচুর মানুষ ভোট দিতে যায়, কারণ হচ্ছে ওখানে ভোট দেওয়াটা ম্যান্ডেটরি, কিন্তু আমেরিকাতে তো ভোট দেওয়া ম্যান্ডেটরি না। তো উনি এটা বলতেছিলেন যে এটা ট্রাই করে দেখা যেতে পারে, কারণ যত পিপল পার্টিসিপেট করবে, তো ভুল ডিসিশন নিলেও হইতেছে যে পিপলের পার্টিসিপেশনটা ডেমোক্রেসিকে পজিটিভলি এফেক্ট করবে। তো এখন এই নীতি যদি বাংলাদেশে চালু করেন আর কি, তো এটা তো ভয়াবহ ঘটনা হবে আর কি। কারণ আমেরিকার লোকজন জানে যে ভোট দেওয়া লাভ নাই, রিপাবলিক ডেমোক্রেট মানে দুইজনেই মিলেই হইতেছে যে ওই 1%-এর স্বার্থ দেখতেছে। আর বাংলাদেশের ক্ষেত্রে তো ভয়াবহ আর কি, মানে এই 1% ছাড়া তো আপনি মানে কে কীভাবে এই 1%-এর জায়গাতে নাম লেখাবে, সেই জায়গাতেই হইতেছে রেসটা চলতেছে। তো আমি এইটার ব্যাপারে খুবই সাবধান থাকতে বলবো আর কি। আমার ধারণা ওনার এই বইটা তো বাংলাদেশের যারা পলিসি মেকাররা আছে ওনারা পড়ছেন, কিন্তু ওনারা যদি এই পলিসিগুলিকে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন, সেটা মানে হইতেছে যে কনটেক্সটটাকে বিবেচনা না কইরা, তাইলে জিনিসগুলির অনেক অ্যাডভার্স এফেক্ট হবে বলে আমি মনে করি আর কি। তো বইটা নিয়ে যদি আমি কনক্লুড করতে চাই, আমি তো আসলে এইভাবে একটা বই যেটা হচ্ছে ইনইকুয়ালিটির ব্যাপারে মানে অনেক কিছুকে আসলে সারফেস লেভেলে তুইলা নিয়ে আসছে, ইনইকুয়ালিটির ইম্প্যাক্টটা কী হইতে পারে সেটাকে দেখাইছে আর কি। এইটা হচ্ছে একদম বইটার কোর একটা ঘটনা আর কি। ওনার যেটা কথা সেটা উনি বলতেছিলেন যে ইনইকুয়ালিটি থাকবে না তা না, একদম যে ধুয়ে মুছে সব একাকার হয়ে যাবে এটা সম্ভব না, কিন্তু একটা যদি অপরচুনিটির জায়গাতে ইকুয়ালিটি না থাকে, তাইলে তো আসলে সোসাইটি ফাংশন করবে না, এবং এইটা যে কোনো সময় আসলে অন্য জায়গাগুলি তো ইমব্যালেন্স তৈরি করবে, একটা ইনএফিসিয়েন্সি তৈরি করবে। এইটা হচ্ছে ওনার ইকোনমিক গ্রাউন্ডের কথা। তো এই যে কথাগুলি আসলে মোরলেস ট্রু আর কি। আর যেটা আমি বারবারই বলতেছিলাম, সেকেন্ড ঘটনা হচ্ছে যে আসলে উনি এই ইনইকুয়ালিটির প্রবলেমটাকে যেভাবে ভিজিবল করে তুলছেন, যেভাবে নানান জায়গা দিয়ে হাইলাইট করে দেখাইছেন, সেটাই হইতেছে এই বইটার কোর ঘটনা আর কি, মানে রেদার দেন পলিসি সাজেশন। তো আর পলিসি সাজেশনগুলি আসলে সবসময় কনটেক্সটের উপর ডিপেন্ড করবে। আমার মনে হয় যে এই বইটার সম্পর্কে এই তিনটা ঘটনাই হইতেছে যে হাইলাইট করা যায় আর কি। তো আমার ধারণা আমাদের তো যারা হচ্ছে মানে শুধুমাত্র পলিসি লেভেলে চিন্তা করবেন তা না, যারা একটু ইনফর্ম থাকতে চায় কারেন্ট হ্যাপেনিংসগুলি সম্পর্কে, এই বইটা ট্রাই করে দেখা যেতে পারে। এটা একটা পলিটিক্যাল, যদিও উনি পলিটিক্যাল ইকোনমির বই হিসাবে লেখেন নাই, মানে উনি একজন অ্যাকাডেমিশিয়ানের অ্যাক্টিভিজম বই হিসাবে উনি এটা একটা লিখছেন, পাবলিক স্টেটমেন্টগুলি দিচ্ছেন আর কি ওনার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে। কিন্তু বাংলাদেশে আমার মনে হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ইকোনমির বই হিসাবেও দেখা যাইতে পারে আর কি, যেখানে ইকোনমিক্সটা আসলে পলিটিক্সের সাথে ভাইস ভার্সা অনেকগুলি এফেক্টের মধ্যে থাকে। তো এই এফেক্টগুলি আমেরিকার ইকোনমির ক্ষেত্রে কীরকম সেটার একটা ডকুমেন্টেশন হয়েছে আসলে এই বইটা। তো এই হচ্ছে আমার কথা আর কি।